আপকি আদালতে ফিল্ম স্টার কঙ্গনা রানাওয়াতের ওপর অভিযোগ হলো যে ইনি মাথা মুন্ডুহীন বক্তব্য পেশ করেন। হতেই পারে না। দেখুন, নির্বাচনের সময় আপনার বিরুদ্ধে বিক্রমাদিত্য যে লড়েছিলেন, আপনি ওনাকে বলেছিলেন তোমার এমন দুর্দশা আমি করব যে তুমি সবজির বাজারে সবজির রেট তুমি ভুলে যাবে। দেখুন, এটা মাই গড, আই ক্যান্ট বিলিভ। আমার মনে হচ্ছে উনিও করণ জোহরের সাথে মিটিং করে এসেছেন। কত বড় ষড়যন্ত্রের শিকার হচ্ছে আমি এখানে। কথা আছে না, हमें तो अपनों ने लूटा गैरों में कहाँ दम था, वही कश्ती डूबी जहाँ पानी कम था। এটা যেটা হচ্ছে, আমাকে যেটা বলেছে কংগ্রেসের যিনি স্পোকসপারসন, উনি বলেছিলেন যে মান্ডিতে এর কি দর চলছে, যেটা নিয়ে মান্ডির সব মহিলারা আর জনগণ অনেক বেশি শক হয়ে গেছিলেন। তাই আমি এটা বলেছিলাম, আর কোনো একজন ব্যক্তি বিশেষে নয়, সমস্ত কংগ্রেস পার্টির জন্যই বলেছিলাম যে আপনারা যদি মান্ডির মহিলাদের ব্যাপারে এরকম কথা বলেন তাহলে সবজি বাজারে গিয়ে সবজির দাম জিজ্ঞাসা করতে ভুলে যাবেন। আর ইনি কিভাবে প্রেজেন্ট করছেন দেখুন, আমি এই কথাটা আরো ক্ল্যারিফাই করে বলছি। আচ্ছা, এটা কি কোনো বেসলেস কথা হলো? কিভাবে বেসলেস কথা হলো? কংগ্রেসের স্পোক পার্সন বলেছিলেন কি দর চলছে মান্ডিতে, কেউ কি বলবেন? আর এটার সাথে আপনার ফটো ছিল, আর যে ছবিটা লাগানো ছিল সেটা আমি চাই লোকেরা দেখুক। ছবিটা আছে আমার কাছে, এই ছবিটা দেখুন। এই ছবিটাই সেই ছবি যেটা উনি লাগিয়েছিলেন, যেটার কথা আপনি বলছিলেন। আপনার কথাটা একদম ঠিক। আগে আমি আপনাকে অর্ধেক কথা বলেছিলাম। দেখলেন, এই মিডিয়ার লোকেরা। আর আমি আপনাদের বলছি যে আমার যত ইমেজ পার্সোনালিটি খারাপ করা হয়েছে সেগুলো সব মিডিয়ার লোকেদেরই কাজ। এমনটা নয় যে শুধু আপনি আপনার ব্যাপারে এই ধরনের কথা বলেছেন। রাহুল গান্ধীর ব্যাপারে আপনি কি বলেছেন যে রাহুল গান্ধীর ড্রাগ টেস্ট হওয়া দরকার? আমি যখন পার্লামেন্টে গেলাম প্রথমবার, তখন ন্যাচারালি আমার কাছে সব একদমই নতুন ছিল। আর ওখানে যখন উনি প্রথম স্পিচ দিলেন, আর যখন আমি আমার নিজের চোখে ওনাকে দেখলাম, আপনি বিশ্বাস করতে পারবেন না যে উনি কিরকম পরিবেশ সৃষ্টি করেছিলেন। সবাই ভগবানের ফটো লাগাচ্ছিল, নিজের মাথার ওপর আটকাচ্ছিল, কেউ এটা ওড়াচ্ছে, কেউ ওটা ওড়াচ্ছে, আর 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 কোনো অ্যানালজিস তৈরি করছেন যেটা ওনার দ্বারা সম্ভব হচ্ছে না। কিচ্ছু হচ্ছে না ওনার দ্বারা। আর তারপর উনি বলছেন সবকিছু এটা ওটা করে বলছেন যে যত ভগবান আছে সবাই কংগ্রেসের চিহ্ন নিয়ে চলে, এই যে এইভাবে সবাইকে উনি নিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে দিয়েছেন। সব ভগবান যত আছে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর তারপরে ওটার পরে খুব আনন্দ পেয়েছেন। তারপরে ওটার পরে বললেন আমি শিব ঠাকুরের বরযাত্রী। আর এই বলে উনি নিচে বসে গেলেন এইভাবে, একদম এইভাবেই বসলেন। আর তারপর এইভাবেই উনি নড়লেন না। তখন আমি ওনাকে দেখে বললাম, কেউ ওনাকে নিয়ে চেক করুন কি হয়েছে। কিন্তু যাই হোক, এই ধরনের চিন্তা তো আমাদের মাথায় আসবেনি, উনি কি হয়েছে, ওনার কি হচ্ছে। তাই ন্যাচারালি আমি এটা বলিনি যে উনি ড্রাগস নেন, আমি বলেছিলাম যে একটা টেস্ট হওয়া উচিত। হ্যাঁ, আর তারপর আপনি আবার বলেছেন যে রাহুল গান্ধী খুবই ভয়ঙ্কর, উনি বিটার, উনি তিক্ত, উনি পয়জনাস, উনি বিষাক্ত, উনি ডিস্ট্রাকটিভ, উনি ধ্বংসাত্মক। এটা তো পুরো দেশ বলে চলেছে। হ্যাঁ, দেখুন, যেরকম কাজকর্ম উনি করেন সেটা উনি বিদেশে যান, আর বিদেশে উনি বলেন, ওপেনলি বলেন যে উই ওয়ান্ট আমেরিকা টু ইন্টারফেয়ার উইথ ইন্ডিয়াস ইন্টারনাল পলিটিক্স। কেন আমাদের এখানে ডেমোক্রেসি নেই নাকি? উনি ওপেনলি যেটা করে, স্টক মার্কেট নিয়ে বলেন যে আমি একটা এক্সপোজ করে দেব। ওটা পুরো চেষ্টা ওনার এটা থাকে যে কোথাও না কিন্তু কিছু করব। সেটা জাতির ব্যাপারে হোক বা সেটা হিংসার ব্যাপারে হোক, উনি সবসময় দেশকে ভাগ করার জন্য ব্যস্ত। তাই উনি যেরকম বিগড়ে যাওয়া বাড়ির ছেলে যেমন থাকে, যে যদি আমি না পাই তাহলে শেষ হয়ে যাক। তাই এই যে দেশ, এটাকে উনি একদম শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে যে যদি আমি প্রধানমন্ত্রী না হতে পারি তাহলে এই দেশের অর্থ ব্যবস্থা হোক, সেটা বর্ডার্স হোক, সেটা সিকিউরিটি হোক, সেটা আর্থিক পরিস্থিতি হোক, এই সব কিছু ধ্বংস হয়ে যাওয়া উচিত। এই ধরনের কাজকর্ম করেন। আর আমার
যেরকম আপনি এত কিছু বললেন, আপনি আমার উপর অভিযোগ করলেন, কিন্তু আমি ঠান্ডা মাথায় বলছি যে সবাই একটু ভাবুক যে ওনার মতো মানুষকে এটা বলার জন্য আমি কি পাবো? আমি কি নিজের জন্য বলছি? আমি কি আর্থিক সম্পত্তি পাচ্ছি এসবের জন্য? আমি কি টাকা পাচ্ছি? বা আমাকে কোনো রকমভাবে কি পাচ্ছি? আমি তো শুধু শত্রু তৈরি করছি। সুপ্রিম কোর্ট থেকে অলরেডি তো উনি আমাকে পার্লামেন্টের নোটিশ মেম্বারশিপ দিয়েছেন। পাচ্ছেন এসব বলার জন্যে? পার্লামেন্টের মেম্বারশিপ স্যার দেখুন, আমি যেটা বলছি সেটা দেশের জন্য বলছি। পার্লামেন্টের লোকেরা তো আমাকে বলে দিয়েছে, তুমি কথা বলো না। তোমার কিছু কথা না বলাই ভালো। তাই ওনারা তো আমাকে অলরেডি এটা বলে দিয়েছে। আমি দেশের জন্য এগুলো বলি। আমি আমার কিছু অধিকারের জন্য বলছি, নিজের কিছু অধিকারের জন্য বলছি। আর আমার পার্টির যে বক্তব্য আছে সেগুলো বলার জন্য অনেক লোকজন আছে। অনেক লোক আছে। ভালোভাবে বলতে পারেন। ওনারা আমাকে স্পোকসপারসন বানায়নি ওদের। তাই এটাও বলা যে আমি টিকিট পেয়ে গেছি, টিকিট আমাকে অনেক আগে দেওয়া হয়েছে। কংগ্রেসের থেকেও এসেছে, এখান থেকেও এসেছে। আমার নিজের ফ্যামিলি হিস্ট্রি আছে কংগ্রেস লিডারদের। তাই এই ধরনের কথা যেটা হচ্ছে সেটা আমি এখন চাই দেখুন যার জনগণ ভাবুক। উনি যা বলছেন সেটার ঊর্ধ্বে গিয়ে আমি যা বলেছি সেটারও ঊর্ধ্বে গিয়ে। আমি ফিল্ম ইন্ডাস্ট্রির বিরুদ্ধে কথা বলি। তাতে কি কোনো আমার নিজস্ব স্বার্থ আছে? আমি এইসব লোকেদের বিরুদ্ধে বলছি যারা দেশকে ড্যামেজ করে আর সব জিনিসের আমি কারণটাও বলছি। আপনি আচ্ছা বলছেন আমি যে মেনে নিচ্ছি। আপনি দেখুন বলছেন যে বেসলেস কথা বলছি। দেখুন বেসলেস কিরকম? দেখুন, আচ্ছা দেখুন। বেসলেস। আচ্ছা আমি আপনাকে বেসলেসের কথা বলুন। বলছি। আপনি বলেছেন যে ভারত আসল স্বাধীনতা ২০১৪ পেয়েছে। ১৯৪৭ তো ভিক্ষে করে স্বাধীনতা পেয়েছে। এটা সবাই জানে যে আমাদের স্বাধীনতার যে লড়াইটা হয়েছিল সুভাষচন্দ্র বোস বাবুর একটা দল তৈরি হয়েছিল আর নেহেরু আর গান্ধীর একটা দল তৈরি হয়েছিল। একটা দল বলতেন যে এদেরকে বেঁচে ফিরতে দেওয়া যাবে না, কারণ রক্তপাত তো হবেই, কারোর তো সেটা হবেই। এদের রক্তপাত না হলে আমাদের হবে। কিন্তু আরেক দিকে ওনারা বলেন যে এটাকে ভালোভাবে যেতে দাও। একটা দল বলছেন ওনাকে ভালোভাবে যেতে দাও, যারা আমাদের এত শোষণ করেছেন তাদেরকে ভালোভাবে যেতে দাও। আর ওই ওই লেটারটা কে দিচ্ছে? কে দিচ্ছে? ওটা মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেন এসব 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 করে চলে যায় মাউন্টব্যাটেন। তারপরেও হরি সিং যিনি ছিলেন, উনি কাশ্মীরের রাজা ছিলেন, উনি এইসব আমি কেন বলছি আপনারা যান গিয়ে গুগলে দেখুন। সেটাই তো যদি প্রশ্ন, আপনারা এসব কেন বলেন? স্যার তাই স্বাধীনতা পেয়েছি, আংশিক স্বাধীনতা পেয়েছি। আংশিক স্বাধীনতা যদি আমি বলি তাহলে মহাভারত অশুদ্ধ হয়ে গেল। আমিও এই দেশে থাকি। আমি জানি ২০১৪ আগে কিরকম পরিবেশ ছিল। আপনারা চাইলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। আমি জানি এই দেশ থেকে বহিষ্কার করার কথাও হয়েছিল। আমাকে বলা হতো ইউ আর টু ট্যালেন্টেড ফর দিস ইন্ডাস্ট্রি। তাই ঠিক আছে, আমার খুব ভালো একটা ইভলভ পার্সপেক্টিভ হতে পারে। স্বাধীনতা অনেক ব্যাপারে হতে পারে। স্বাধীনতা শারীরিক হতে পারে, স্বাধীনতা আ আ বক্তব্যের হতে পারে, মানসিকতার হতে পারে, চিন্তাভাবনার হতে পারে। স্বাধীনতার যেটা অনেক রকমের রূপ আছে। আপনাকে যদি ফাঁসি কাটে ঝোলানোর হয় তাহলে ঝুলিয়ে দিন। গ্যালিলিওকে ঝোলানো হয়েছিল। সবাইকে ফাঁসি কাটানো ঝোলানোই হয়। প্রত্যেকটা যুগে ফাঁসি দেওয়া হয়। আপনারা ফাঁসি দিন আমাকে, আমি প্রস্তুত। আমার মনে হচ্ছে এবার আপনার নাম্বার আসবে। এবার জনগণের থেকে কিছু প্রশ্ন। হ্যাঁ, ১-২টো প্রশ্ন আমরা নিতে পারি। আপনার এখনো বিয়ে হয়নি। তো আপনার বিয়ে নিয়ে কি চিন্তা ভাবনা? আর আপনি যদি বিয়ে করতে চান তাহলে রাজনেতাদের সঙ্গে করবেন নাকি অভিনেতাদের সঙ্গে করবেন? কি বলবো আমি এই ব্যাপারে? দেখুন, আমার বিয়ে নিয়ে খুব ভালো ধারণা আছে। আমি এরকম ভাবি না যে বিয়ে করা উচিত নয় বা আপনি এত শক্তিশালী হয়ে যান যে বিয়ে আমার মনে হয় প্রত্যেকের একজন কম্প্যানিয়ন দরকার। আর প্রত্যেকের একজন কম্প্যানিয়ন থাকা দরকার। আর আমার পরিবারকে নিয়েও আমার খুব কনজারভেটিভ সেরকম কনভেনশনাল হয়ে থাকে। যেরকম আমার মা-বাবার সম্পর্ক ছিল, আমার মনে হয় বাচ্চা হওয়া উচিত। এইসব আমার চিন্তাধারা। কিন্তু এখন লোকজন এত বদনাম করে দিয়েছে, আমার বিয়ে হতে দেয় না আমার। আ আমার যেটা হয়েছে কোর্ট কেসেস এত চলে আসে, যখনই কারোর সাথে আমার কথাবার্তা ঠিক হয় তখনই পুলিশ বাড়িতে চলে আসে, উঠিয়ে নিয়ে চলে যায়, সামন চলে আসে। একবার তো মানে শ্বশুর-শাশুড়ি মানে হবু শ্বশুর-শাশুড়ি আমার বাড়িতে ছিল আর বাইরে সামন চলে এসেছিল। তারপরে পালিয়ে গেল। তাই এটা হচ্ছে ওটার একটা সাইড এফেক্ট। না, না মজা করছিলাম।